সুটকোট পড়ুয়া সুদর্শন পাত্রকে দেখে মাথা ঘুরে গেল মিথিলার। মুগ্ধতায় চক্ষু ললাট ছিল। এমন চমৎকার ছেলেই তো ওর চাই। আবার বিয়ের পর কানাডায় শিফট হবে শুনেছে। একবার ওখানে যেতে পারলেই এই পাঞ্চা জীবন ঝলমলে হবে। মিথিলা দৌড় গড়াতে প্রার্থনা শুরু করলো ওকে যেন পছন্দ হয়। বসার ঘরে উকি মেরে সে তারপর রুমে ঢুকলো আবার। গালে ব্লাশ ছড়ালো আর একটু লিপস্টিক গাঢ় করে দিল। খুঁটে খুঁটে দেখলো অবঢৌকনে ঢাকা নিজের জৌলুস। না, সুন্দর লাগছে। মেকআপ নিয়ে নিজের সমস্ত প্রতিভা আর চেহারায় ঢেলেছে ও। ছেলের মনে ধরতে বাধ্য। ও তো আর সাধারণ নয়। অসাধারণ বলেই তো নাহিদটা পেছন ছাড়ে না। শত খ্যাচখাচানির পরেও কুকুরের মতো লেজ নাড়তে থাকে। মিথিলা দর্পণের চেয়ে অপ্লুত হাসল নিজের প্রতি মোহিতায়। সেইক্ষণে পুষ্পিতা এসে বিনম্র গতিতে পাশে দাঁড়ালো। আয়নার ভেতর থেকে ওর ওপর চোখ পড়ল মিথিলার। হাসিটা কমে এলো অমনি। একবার নিজেকে দেখে তারপর ওকে দেখলো। গাঢ় প্রসাধনী আর এত সাজসজ্জার ভিড়েও স্বীয় মুখবিবর খুব নগণ্য লাগলো মিথিলার। মনে হলো পুষ্পিতার এই মলিন ক্রিম রঙের মুখখানা অতি সুন্দর, নির্মল। রাগ হলো ওর। দাও দাও করে হিংসের কাঠকুটোতে বহির্জ্বলন সবেগে। হিসেব মতো পুষ্পিতা ওদের আশ্রিতা, ওদের দয়ায় বেঁচে আছে। এত রূপ কেন থাকবে এই মেয়ের? মিথিলা খিটমিটে চোখে চাইলো ওর দিকে, কণ্ঠে তেজ। কি চায় এখানে? মণি বলল, তোমার কিছু লাগবে কি না দেখতে। মণিময় ফুট, আমি ডেকেছি তোকে? ডেকেছি? পুষ্পিতা মাথা নোয়ালো, ডানে বামে নাড়ল, বোঝালো না। তাহলে বেহায়ার মতো এলি কেন? সরে দাঁড়া আমার কাছ থেকে। নিশ্চুপভাবে সরে গেল ও। রাহাত বিছানায় শুয়েছিল, গেমস খেলছিল ফোনে। বোনের ব্যবহারে বিরক্ত হয়ে বলল, তুমি ছোট আপুর সাথে এমন করছো কেন? হেল্প তো করতে এসেছে। মিথিলা চোখ গরম করে তাকায়, ধমক দেয়, তুই চুপ থাক। ভেংচি কাটলো রাহাত। মিথিলার এই খচ্চরে স্বভাবটা দুরান্ত অপছন্দ ওর, ঠিক যতটা পছন্দ পুষ্পিতাকে। মাঝে মধ্যে রাহাত ভেবে পায় না দুইজনে এতটা অমিল কেন। ওরা তো একই চালের ভাত খায়, একই রকম তরকারি খায়, এক ঘরে ঘুমায়। তাহলে দুজন দুই মেরুর কি করে? পুষ্পিতা কত শান্ত ভদ্র, কি সুন্দর করে কথা বলে ওর সাথে। কণ্ঠ শুনলেই বুক ঠান্ডা হয়ে যায়। আর মিথিলা ধমক ছাড়া কিছুই জানে না, শুধু সাজে ঘুরে বেড়ায় ফোন টেপে। ওকে একটু আদরও করে না। রাহাত পুষ্পিতার সূক্ষ্ম মুখের দিকে চাইল, কণ্ঠে অজস্র স্নেহ ঢেলে বলল, ছোট আপু তুমি আমার কাছে এসো, আমি কতগুলো এনিমি মেরেছি তোমাকে দেখায়। পুষ্পিতা ঠোঁটে হাসি টানল, এগুলো ওর দিকে। বিছানায় বসতে যাবে মিথিলা হুঁশিয়ারি দিল, এই এখানে বসবি না, নিচে বস। পুষ্পিতা থামে, মাথা হেলিয়ে মেঝেতে বসে। বিষয়টায় ছোট্ট রাহাতের মাথা গরম হয়। অসন্তোষ নিয়ে চেয়ে রয় বোনের দিকে। ওদের এই নতুন ফ্ল্যাটে শোবার ঘর মোটে দুটো, একটায় বাবা মা থাকেন, অন্যটায় ওরা তিনজন। খাটটা বেশ বড়সড়, তিনজন আরামসে ঘুমানোর জন্য যথেষ্ট। কিন্তু তাও এখানে পুষ্পিতার জায়গা হয় না, মিথিলা দেয় না। সালমা বেগমের শত চোটপাট আগ্রহ করে, ওকে নামিয়ে দেয় ফ্লোরে। আগের বাসাতেও তাই হয়েছে। শুতে না দিক, বসতে দিলে কি হয়? রাহাত মায়া মায়া আঁখিতে পুষ্পিতাকে দেখল। ইস, ওর যদি ক্ষমতা থাকতো একটা বিরাট খাট বানিয়ে দিত, ঠিক রূপকথার রাজকন্যারা যেমন পালঙ্কে শয়, অমন ওর ছোট আপু তো রাজকন্যার মতোই সুন্দর। সালমা বেগম ব্যস্ত পায়ে কক্ষে ঢুকলেন তখন। মেয়েকে শোধালেন, হলো তোর? চল এবার। মিথিলা ঘুরে চাইল, শাড়ি ঠিকঠাক করে জানালো, হ্যাঁ এই তো চলো। নিজেকে আরেকবার দেখে নিল সে। সাজগোজের নিপুণ নিরীক্ষণ শেষে মায়ের সঙ্গে ঘর ছাড়ল। রাহাতের সূক্ষ্ম মনোযোগ স্কিনে। যুদ্ধ চলছে অহর্নিশ। গোলাগুলির যান্ত্রিক শব্দে কামড়া অলরিত। শত্রুপক্ষকে হারানোর অদম্য প্রয়াস তার। চোখে মুখে জিততে চাওয়া ঝলক। পুষ্পিতা সেদিকে চেয়ে রইল কিছুক্ষণ। বাড়িতে ওর ভালো থাকার অন্যতম কারণ এই বাচ্চা ছেলেটা। বসার ঘর থেকে হৈ হৈ আওয়াজ আসছে, শোনা যাচ্ছে কতগুলো আমোদে কণ্ঠ। ও পক্ষ থেকে কে কে এসেছে পুষ্পিতা জানে না। কলিং বেল বাজতেই ও চলে এসেছিল এখানে। আচ্ছা, আপুকে কি পছন্দ হলো ওনাদের? পুষ্পিতা জানতে ইচ্ছে হয় একটুখানি দেখতে মিথিলার হবু বরকে। অথচ চুপ করে বসে রইল। যাওয়া বা দেখার এই অধিকারটুকু তার নেই। খোরশেদুলের তখনকার বলা প্রতিটি কথা শুনেছে পুষ্পিতা।
তিক্ত বাক্যগুলো চাবুকের মতো বিঁধেছে গায়ে, এফোর ওফোর করেছে একটুখানি শরীর। পুষ্পিতা ঢোক গিলল, সাথে গিলে নিল কণ্ঠনালীতে এসে আটকে থাকা কান্নাদের। সে অনাথ, বাবা নেই, খোঁজ নেয় না, কোথায় আছে জানেও না। এটা কি ওর দোষ? শুনেছিল মা মারা যাওয়ার পর বাবা ওকে এতিমখানায় দিয়ে দেন। মণি খুঁজে খুঁজে সেখানে গিয়ে দত্তক আনেন ওকে। মায়ের মতো সবটুকু আদর সে দিয়েছেন, এখনও দিচ্ছেন, কিন্তু খোরশেদুল কেন যেন ওকে সহ্যই করতে পারেন না। সেই ছোট্ট থেকে লোকটার বিষ বাক্যের শিকার সে। প্রতিটা মুহূর্ত কাটে ওনার রুষ্টতার কবলে। পুষ্পিতা এসব চায় না, ইচ্ছে হয় একটু ভালো থাকতে। চায় না ওকে নিয়ে ছেলেবেলা হতে দেখা মনির সংসারে এসব অশান্তি। চলে যেতে চায় দূরে, অনেক দূরে, কিন্তু কোথায় যাবে? যাওয়ার তো জায়গা নেই। এই ভূমণ্ডলের একটি পতিত বিন্দুর মতো ও একা। ডানে বামে সামনে পেছনে যেদিকে তাকায় নিঃস্ব নিজেকে খুঁজে পায়। পুষ্পিতা নির্লস মস্তক পেছনের দেওয়ালে ঠেসে দেয়, চোখ বোজে ক্লান্ত ভঙ্গিতে। কান নিচ বেয়ে তরতর করে জল নামে 2 ফোঁটা। আচমকা একটি কোমল হাত গাল ছুঁয়ে দিল। তাকালো পুষ্পিতা। রাহাত জল মুছিয়ে বলল, কেঁদো না, আপুর কথায় কষ্ট পেয়েছ। ও তো ওরকমই, তুমি কাঁদলে আমার খুব কষ্ট হয় ছোট আপু। আদুরে হাতটা মুঠোয় নিয়ে মৃদু হাসল পুষ্পিতা। রাহাতের মাংসল ডান গালে চুমু খেয়ে বলল, আর কাঁদবো না। খুশি? রাহাত সানন্দে মাথা ঝাঁকালো। কোকড়া চুল নড়ে চড়ে উঠল সজোরে। পরপর বলল, একটু ওদিকে যাই, দেখে আসি কি হচ্ছে। আচ্ছা। ফোন রেখে বিছানা ছাড়ল রাহাত। দুরন্ত পায়ে দৌড়ে গেল বসার ঘরে। পুষ্পিতা বসে রইল অমন। আস্তে ধীরে হাঁটুতে থুতনি নেমে আসে। 18 বছরের জীবনের হিসেব নিকেশে মস্তিষ্ক ব্যস্ত হয়। মৃত মায়ের জন্য ভেতরটা হু হু করে কাঁদে। ক্ষোভ জন্মে নিষ্ঠুর এই বাবার প্রতি। আচমকা পায়ের শব্দে মাথা তুলল পুষ্পিতা। মিথিলা ঢুকেছে, সঙ্গে তার হবু বর পলাশ। দুজনকে আলাদা কথা বলতে পাঠানো হয়েছে এই ঘরে। পুষ্পিতা এক পল ওনাকে দেখেই তৎপর দৃষ্টি নামালো। মিথিলা কর্তির ন্যায় হুকুম ছুড়ল, যা এখান থেকে। বিলম্ব ব্যথিত উঠে দাঁড়ালো পুষ্পিতা। ভুল করেও তাকালো না উঁচুতে। গলদেশে চিবুকে রেখে বেরিয়ে গেল। পলাশ হাঁ করে চেয়ে রইল সেদিকে। অক্ষি কোটরের পড়তে পড়তে মূঢ়তা। বিড়বিড় করলো, হোয়াট এ বিউটি। তার ধ্যান ভাঙল মিথিলার গদগদ কণ্ঠে। বসুন না, দাঁড়িয়ে আছেন কেন? গলা খাখারে দিল পলাশ। জিভে ঠোঁট ভিজিয়ে ফের পুষ্পিতার প্রস্থান পথে চাইল। তার মস্তিষ্ক দিশাহীন ঘুরে গেছে। এমন সদ্য ফোটা পুষ্প দেখে আষ্টে পিষ্টে ধরেছে অন্যরকম চাওয়া। অমন তাকিয়ে প্রশ্ন করল, মেয়েটিকে? পলাশের চোখ মুখ আর চাহনি দেখে সবটা পরিষ্কার বুঝে ফেলল মিথিলা। দাঁত কপাটি পিষল। পরপর শান্ত হয়ে ভাবল, না, মাথা গরম করলে চলবে না। বুদ্ধি খাটিয়ে জানালো, ও আমাদের মেড সার্ভেন্ট। এতিম তো যাওয়ার জায়গা নেই, এখানেই থাকে, সব কাজ করে দেয়। পুষ্পিতার কদম স্থিত হলো অমনি। কথাগুলো শুনে থমকালো এক পল। পরপর দীর্ঘশ্বাস আর তমিষ্যার ঢাকনায় ঢেকে ফেলল সমস্ত অপমান। কাজের মেয়ে শুনেই পলাশের মুখটা ছোট হয়ে আসে। তার মতো হাইলি এডুকেটেড একজন ইঞ্জিনিয়ারের সাথে নিশ্চয়ই গৃহকর্মীকে মানাবে না, তা সে যতই সুন্দরী হোক না কেন। স্ট্যাটাস বলেও তো একটা ব্যাপার আছে। পলাশ আহত হলো, চুপচাপ গিলে নিল ক্ষণিকের চাওয়া পাওয়া। বসলো বিছানায়। মিথিলা ঠোঁট চেপে বিজয়ী হাসে। পাশে বসলো, উদ্বেগে কথাবার্তা শুরু করলো। পলাশ হুঁ হাঁ করে উত্তর করলো শুধু, স্ফূর্ত কণ্ঠে। সিসের শব্দ শুনে প্লেট থেকে মুখ তুললেন জামশেদ। ফিরে চাইলেন সিঁড়ির দিক। অধীর পায়ে নামছে তীব্র, চেহারায় নিশ্চিন্তের প্রলেপ। পরনে ডোরাকাটা প্যান্ট, এলোমেলো শার্টের বোতাম খোলা, মাথার চুল অপরিপাটি। বাঁ হাতের কবজিতে রূপার চকচকে পুরু ব্রেসলেট ঝুলছে। সকাল সকাল ছেলের রূপ দেখে মেজাজ চটে গেল ওনার। গতকাল রাতের কাণ্ডের পর তীব্রর এমন নিরুদ্বিগ্নতা নতুন নয়, হয়ে আসছে। কিন্তু রাগ হলো ওর বাউন্ডারি বেশভূষায়। যেখানে তিনি সবসময় নিজেকে গুছিয়ে রাখেন, সেখানে একমাত্র ছেলের কি ছিঁড়ে। তার শরীরে থাকে দামি আতরের ঘ্রাণ, সেখানে ও কাছে আসলে সিগারেটের গন্ধে শ্বাস নেওয়া দুর্লভ। তীব্র ফুরফুরে মেজাজে গুনগুন করতে করতে এসে চেয়ার টানল। প্রমোদ গলায় আওড়ালো, গুড মর্নিং। লুৎফার মুখটা এইটুকুন। উত্তরে খুব কষ্টে এক টুকরো হাসলেন। পরপর শোকিত লচনে দেখলেন স্বামীর শক্ত মুখ। ছেলের মাতলামি স্বয়ংও ভুললেও উনি ভোলেননি জানেন। এই নিয়ে এখন আবার কি অশান্তি হবে কে জানে।
ছেলেটা বড় হওয়ার পর একটু শান্তির মুখ দেখতে পেলেন না। তীব্র বসলো, নিজের মতো খাবার তুললো প্লেটে, টেবিলের ওপর ফোন রেখে ভিডিও ছাড়লো। ভাবভঙ্গি এমন, এখানে কেউ নেই। জামশেদের ক্রোধ প্রগাঢ় হয় এতে। কণ্ঠ ভারী করে বললেন, কাল রাতে তুমি আবার খেয়ে এসেছিলে। তীব্র ফোনের দিক চেয়ে জবাব দিল, হ্যাঁ পার্টি ছিল, পার্টিতে খেতে হবে এমন কোনো কথা নেই। তীব্র জবাবের বদলে এলো তার খাবার চিবানোর আওয়াজ। জামশেদ কাঙ্ক্ষিত ফলাফল পেলেন না, অসন্তোষ জানিয়ে বললেন, তোমার নামে কাল ফের অভিযোগ এসেছিল। খাওয়া থামালো তীব্র, চাইলো বাবার দিক, ঘোলা চোখ তপ্ত রূপে শোধালো, কে দিয়েছে, কেন, শুনে কি করবে, মারবে ওদের? তীব্র এক পেশে হাসে। তীব্র রেজা তালুকদারের নামে বিচার দেয়, এত বড় বুকের পাটা যার, তাকে দেখবো না? জামশেদ স্ফুলিঙ্গের ন্যায় জ্বলে উঠলেন, তোমার লজ্জা করে না একজন মন্ত্রীর ছেলে হয়ে রাস্তায় গুন্ডামি করে বেড়াতে? আমার কি টাকার অভাব যে তুমি দোকানে গিয়ে চাঁদা তুলে বেড়াবে? তোমার জন্য লজ্জায় মুখ দেখাতে পারি না আমি। এ নিয়ে কতবার পেপারে তোমার নিউজ ছাপানো হয়েছিল জানো? কত টাকা খসিয়ে সেসব টেলিকাস্ট হওয়ার আগে আমাকে বাতিল করতে হয়েছে। হিসেব আছে? কি পাও এসব করে, কি পাও আমার নাম খারাপ করে? তীব্র ভনিতাহীন জানালো আনন্দ। জামশেদ থমকালেন, নিশ্চিত হতে শোধালেন, কি? তীব্র চাইলো, সদর্পে জানালো, আপনার অনেক টাকা, কিন্তু সেসব উড়িয়ে আমি আনন্দ পাই না। আপনাদের চোখে যেটা মস্তানি, আমার কাছে সেটা উল্লাস। মানুষ আমাকে ভয় পায়, দেখলে কাঁপে। আই এনজয় ইট দ্যাট। আপনি মন্ত্রী বলে আপনাকে যে সম্মানটা দেয়, এর চাইতে অধিক সম্মান কিন্তু আমি পাই। বিষয়টা দারুণ না? জামশেদ আশ্চর্য বনে চেয়ে রইলেন। তীব্রের চোখ মুখ দীপ্ত, উজ্জ্বল মুখ বিবর, চেহারায় প্রকাশ পাচ্ছে তার কথা সত্যতা। তিনি অবাক হয়ে বললেন, তোমার মুখে বাঁধে না এসব বলতে? বিন্দুমাত্র লজ্জাও করে না? তীব্র উদ্বেগহীন না। আর আপনার এই এক কথা এবার থামান, নতুন কিছু বলুন। আই অ্যাম ফেড আপ। জামশেদ ক্রুদ্ধ হয়ে ঘুষি বসালেন টেবিলে, নড়ে উঠল থালা বাসন, গ্লাসে ঢালা জল ছলকালো দুই দিক। বাড়াবাড়ির একটা সীমা আছে তীব্র, তুমি ভুলে যাচ্ছ আমি একজন স্বরাষ্ট্রমন্ত্রী। এই অবধি আস্তে কত খেসারত দিয়েছি তুমি জানো? জানো না, জানলে এমন করতে না। গ্র্যাজুয়েশন শেষ করেও বেকার ঘুরছো, ঘোরো, কিছু তো বলিনি, তাই বলে মস্তানি করবে? এলাকার প্রত্যেকটা মানুষ অতিষ্ঠ তোমার যন্ত্রণায়, প্রতিদিন গেটে কেউ না কেউ আসে। আর কত? মান ইজ্জত অনেক শেষ করেছো, থামো এখন। ছেলে বলে কিছু বলছি না, মানে এই নয় যে বলবো না, সাফ সাফ শুনে রাখো, বারবার মানা করা সত্ত্বেও একই কাজ করলে আমি কিন্তু আর এক দণ্ড সহ্য করব না। তীব্রর কিছু যায় এলো না, এমন ভঙ্গিতে হাসলো যেন উড়িয়ে দিল বাবার তর্জন। বরফ গলায় বলল, একটু ভুল বললেন, আপনি আমাকে সহ্য করছেন, আপনার ছেলে বলে নয়, কাজে লাগি তাই। জামশেদ হুঙ্কার দিলেন, তীব্র ব্ল্যাকমেল করছো তুমি? তীব্র তাকালো, কণ্ঠ অপরিবর্তিত, না বোঝাচ্ছি, আমি যেমন আপনার কাজে হস্তক্ষেপ করি না, কোথায় কি করছেন দেখতে যায় না, আপনারও তেমন আমার কাজ নিয়ে মাথা ঘামানো উচিত নয়। এভরিওয়ান শুড হ্যাভ দেয়ার প্রাইভেসি দ্যাট। লুৎফা দিশেহারা ভঙ্গিতে দাঁড়িয়ে, স্বামী সন্তানের দ্বন্দ্বে হাঁসফাঁস করছে নীরবে। কাকে থামাবেন, কি বলবেন জানেন না। দুজনের কেউ যে কথার মান রাখেনি কোনোদিনও। তীব্রর কাটা কাটা জবাবে জামশেদ বাক্যহীন, উত্তর খুঁজে পেলেন না, শুধু পৌরগত ক্রোধে থরথর করতে দেখা গেল। ছেলেকে জুৎসয় জবাব দিতে না পারার ব্যর্থতায় রূঢ়তা ছুটল রন্ধে। আক্রোশে খাবার শুদ্ধ থালাটা ছুঁড়ে ফেললেন মেঝেতে। চমকে আটকে চাইলেন লুৎফা। তীব্র একবার সেদিকে দেখে ফের ফোনে মনোযোগ দেয়। জামশেদ কিড়মির করলেন, উঠে হনহন পায়ে হাঁটা ধরলেন সদর গেটের দিকে। পেছনে লুৎফা ছুটতে ছুটতে অনুনয় করলেন, শোনো, খাবার ফেলে যেতে নেই। টেবিলে বসা তীব্র তখনও ভ্রুক্ষেপহীন, বাবাকে তো দূর, মেঝেতে ছড়ানো থালার দিকে আর একটি বারও ফিরে দেখল না। সে তার মতো ব্যস্ত খাওয়ায়। লুৎফা সংকীর্ণ আদলে পাশে এসে দাঁড়ালেন। কেন এরকম করিস বলতো? বাবা তো রাগ করে না খেয়ে গেলেন। তীব্র খাওয়া শেষে উঠল, মায়ের আঁচলে মুখ মুছতে মুছতে বলল, আমি কি ওনাকে খেতে মানা করেছিলাম? তুই বলতে চেয়েও শ্রান্তের ন্যায় থামলেন লুৎফা। কিছু বলে লাভ নেই যেখানে, সেখানে চুপ থাকা ভালো।
তীব্র ফোন চাবি পকেটে ভরে জানালো আসছি। ভদ্রমহিলা ছেলের যাওয়ার দিক হতাশ চোখে চেয়ে রইলেন। বক্ষ হাতিয়ে প্রতিবারের ন্যায় হ্যাঁ হতাশ ব্যথিত কিছুটা মিলল না। করিম সাহেব ছোটখাটো চায়ের দোকান, কাল যেখানে বসেছিলেন খোরশেদুল, দোকানের সামনে দুখানা চিকন কাঠের বেঞ্চ পাতা। তীব্র তার দলবল সমেত সকালে চা এখানেই খায়। দুই বেঞ্চে 8 জন বসেছে আজ, বাকিরা লেপ্টে ওদের বাইক সমেত। পাশেই দাঁড়ানো তীব্র লাল জিপ, গান গাইছে সবাই। ওদের উঁচু কণ্ঠ হাওয়ায় হাওয়ায় দুলছে। কাঠের ওপর বাইকের ওপর হাত দিয়ে ঢোল বাজিয়ে তুলছে সুর, গলায় ফুটতো আওয়াজ, আরে আরে মাইতো গায়া রে দিল ভি গায়া রে। তীব্রর মস্তক হালকা নড়ছে, তালে তালে নড়ছে পায়ের ওপর পা রাখা অন্য পা। 2 আঙুলের ফাঁকে জ্বলছে অর্ধপোড়া সিগারেট। করিম দোকানদার বয়স্ক লোক, অথচ বিনয়ের সাথে শোধালেন, বিট্টু ভাই চা দেব? তীব্র বিড়িতে টান বসিয়ে জানালো সেই সময় প্রচণ্ড গতিতে একটা বাইক পাশ কাটালো ওদের। অরোহী ঝড়ের গতিতে হাওয়া হলো সামনে দিয়ে। চৈত্র মাসে রাস্তার ধুলো সব উড়ে উঠল বায়ুতে। ওদের গান শেষ, ততষ্ট ভঙ্গিতে চাইল। তীব্র ভুরু গোছালো, টং থেকে স্বল্প মাথা বের করলো আগন্তকে দেখতে। সাফিনের দিক চেয়ে বলল, কে ছিল? সে মাথা নাড়ল, চিনি না, দাঁড়া দেখছি। সাফিন মুহূর্তে তার বাইক ছোটালো, সাথে চলল আরও কজন। তীব্রর হাতে তকতকে চায়ের কাপ। এই কাপে করিম শাহ কাউকে চা দেন না, শুধুমাত্র তীব্রর জন্য বরাদ্দ তা। উষ্ণ চায়ে পোড় খাওয়া ঠোঁট ভেজানোর মধ্যেই লোকটিকে বগল দাবা করে হাজির হলো ওরা। ভদ্রলোকের চেহারায় আতঙ্ক, বিচলিত চোখ মুখ, কি করেছেন বুঝতে পারছেন না। এতগুলো তাগড়া যুবকের কবলে পড়ে ঘামছেন খুব। সাফিনের মুঠোয় তার বিন্যস্ত শার্টের কলার, ওকে ছিটকে রাখার মতো তীব্রের সামনে দাঁড় করালো সে। বলল, এই দেখ এই বেটা। তীব্র ঘাড় ফেরালো, দেখলো একবার, কিছু বলল না। মিরাজ গিয়ে দাঁড়ালো সামনে। কি মামা, কই যাচ্ছিলে এত সেজেগুজে? লোকটি ভীত, মনে হচ্ছে ছেলেগুলো সুবিধের নয়, আর 10-12 জনের সঙ্গে লড়াইয়ের সাহস তো তার একেবারেই নেই। নরম গলায় জানালো, অফিসে খুব তাড়া ছিল বুঝি? জি মানে দেরি হয়ে গেছিল। মুশফিক ভুরু উঁচায়, এই এলাকায় থাকিস? আগে তো দেখিনি। জি, আসলে আমার শ্বশুর বাড়ি এখানে, নতুন বিয়ে হয়েছে। সবাই সমস্বরে টেনে টেনে বলল, ও নতুন জামাই? মিরাজ ভদ্রলোকের চিবুক ডানে বামে ঘুরিয়ে বলল, ওলে ওলে আমাদের পাড়ার নতুন জামাই। তা জামাই বিট্টু মাস্তানকে চেনো? লোকটি বিভ্রান্ত হয়ে মাথা নাড়লেন। ও শোধালো, নাম শুনেছ? জি। দেখনি তাই তো? আচ্ছা দেখাচ্ছি, ওই দেখো। তীব্রর দিক আঙুল তাক করল মুশফিক। লোকটি অনুসরণ করলেন ইশারা। চায়ের কাপে নিপুণ মনোযোগী তীব্রকে দেখলেন গ্রাসিত লোচনে। সাফিন বলল, দেখেছিস? জি। সালাম দেবে কে? তোর বাপ? লোকটি তৎপর ভয়ে ভয়ে আওড়ালো, আসসালামু আলাইকুম। মিরাজ তুষ্ট গলায় বলল, গুড। উনি ছোট কণ্ঠে শোধালেন, আমি যাব এখন? মুশফিক চোখ পাকায়, যেতে বলেছি তোকে? জি না। সাফিন বলল, শোন, যেখানে বিট্টু থাকে লোকজন সেখানে চোখ তুলে হাঁটে না, উঠতে বসতে সালাম ঠোকে। আর তুই সেখানে জোরে বাইক চালিয়ে যাওয়ার সাহস করেছিস, এটা অন্যায় হয়ে গেল না? লোকটিকে চুপ দেখে ধমকে উঠল, হলো না অন্যায়? তিনি শশব্যস্ত আওড়ালেন, জি হলো। মিরাজ বলল, অন্যায় যখন করেছ ভাইয়া, একটা শাস্তি পাবে না তাহলে? আশঙ্কায় মুখ চুপসে গেল ওনার। ধরে নিলেন এতগুলো ছেলের উদুম কেলানি খাবেন এবার। মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেললেন, আজ বেঁচে গেলে আর জীবনে ফুল স্পিডে বাইক চালাবেন না। মুশফিক শুধরে দিয়ে বলল, শাস্তি কেন বলছিস? ও হলো এই এলাকার নতুন জামাই, ওকে তো আমরা আপ্যায়ন করব। কি করব? সবাই একসাথে চেঁচালো, আপ্যায়ন। তারপর তীব্র দিক চেয়ে বলল, বিট্টু, এই নতুন জামাইকে কি আপ্যায়ন করা যায় বলতো? বাইকটা ভেঙে দিই? লোকটার ত্রাসিত নয়ন আটকে উঠল। বাইকখানা তার ভারী শখের, শ্বশুরের থেকে হাতিয়ে নেওয়া উপহার। ভেঙে দিলে কষ্টে নিজেই ভেঙে যাবেন। তীব্র এতক্ষণ চুপ ছিল। কাপের আদা মেশানো
চা সবটা খালি করে উঠে দাঁড়ালো। ঘাড় ডলতে ডলতে এসে দাঁড়ালো মুখোমুখি। তীক্ষ্ণ দৃষ্টিতে একবার পা থেকে মাথা অবধি দেখল লোকটির। বিলাতি নয়ন জোড়ার ও তুষ্ণ চাহনি দেখেই ঘাবড়ে গেলেন তিনি। বিট্টু মাস্টার নামটা তার পরিচিত। তিনি এই এলাকার নন, তবুও শুনেছেন, কিন্তু চোখে দেখলেন এই প্রথম। এমন চমৎকার চেহারার একটা ছেলে যে এত ভয়ানক মাস্তান হতে পারে, প্রথম দেখলে কেউ বিশ্বাস করবে না। আচ্ছা, কার মুখ দেখে বেরিয়েছিলেন আজ? কি কুক্ষণে বাইকের স্পিড বাড়িয়েছিলেন? এখন ওদের খপ্পর থেকে মুক্তি হবেন কিভাবে? নিচু গলায় অনুনয় করলেন, ভাই আর হবে না, এইবারের মতো মাফ করে দিন। তীব্র পা ফাঁকা করে পেছনে 2 হাত বেঁধে দাঁড়ালো। তুষার কণ্ঠে হুকুম ছুড়ল, প্যান্ট খোল। লোকটি ভোরকে বলল, জি। সাফিন তেতে বলল, জি। HI সব পরে, বিট্টু প্যান্ট খুলতে বলেছে, প্যান্ট খোল শালা। লোকটি পাথর বনে রইল। অসহায় চোখে দেখল চারপাশ, কত লোক ভিড়েছে। এখন এই ভরা রাস্তায় প্যান্ট খুলতে হবে, তাও শ্বশুরবাড়ির এলাকায়। মিরাজ অধৈর্য হয়ে উঠল। বয়ডার বাচ্চা, কানে শুনিস না, খোল প্যান্ট। লোকটি নিহতের ন্যায় চাইল। আজকে আর নিস্তার নেই, সম্মানের হন এখানেই লেখা। মন্থর বেগে বেল ছাড়িয়ে প্যান্ট খুলতেই তীব্রের পরের হুকুম, শার্ট খোল এবার। নিঃসহের ন্যায় শার্ট আর টাই খুলে প্যান্টের পাশে রাখলেন লোকটি। পরনের স্যান্ডো গেঞ্জি আর হাঁটুর 1 ইঞ্চি ওপরে একটা ছোট প্যান্ট ব্যথিত কিছু নেই এখন। সবাই হু হা করে হেসে উঠতেই লজ্জায় মস্তক ঝোঁকালেন তিনি। তীব্র টাই হাতে তোলে, স্যান্ডো গেঞ্জির ওপর দিয়ে ঝুলিয়ে দেয় ওনার গলাতে। সরে এসে ডাকে, সাফিন। তার ব্যস্ত জবাব, বল দোস্ত। ওকে নিজ দায়িত্বে এলাকাটা ঘুরিয়ে দেখা। লোকটি চোখ তুলল না, লজ্জায় মাটিতে মিশে যাচ্ছেন উপহাসের শিকার হয়ে। সাফিন কান পেঁচিয়ে বলল, চলেন দুলাভাই। তীব্র চোখ হাসছে, অথচ চিবুক সুদূর। এসে আগের জায়গায় বসলো। করিম শাহ সবটা নিশ্চুপ দেখলেন। আলগোছে হতাশ দীর্ঘশ্বাস ফেললেন। মিরাজ আনন্দ চিত্তে বলল, একদম ঠিক হয়েছে। শালার সাহস কি, আমাদের সামনে থেকে জোরে বাইক চালায়? তীব্র হাঁ করতে নেই কিছু বলতে। পূর্বেই কানে আসে একটি ছোট্ট প্রফুল্ল কণ্ঠ, আপনি বিট্টু মাস্তান? ঘাড় বাঁকিয়ে চাইল সে। উত্তর দেওয়ার ঠোঁট দুটো থামল। সবাই তাকালো একযোগে। খুঁজে পেল একটি বাচ্চা মুখ। কোকড়া চুলের স্বাস্থ্যবান রাহাত দাঁড়িয়ে, পরনে স্কুলের ইউনিফর্ম, পিঠে ব্যাগ, গলায় ঝুলছে পানির বোতল। হাঁপাচ্ছে সে, ছুটে এসেছে স্পষ্ট। এতক্ষণের কাণ্ড কারখানা সবটা দেখেছে ও। গোলগাল মুখে রাজ্যের বিস্ময়, পুরোটা ঠিকরে দিচ্ছে তীব্রর দিক। তীব্রর কপালে ভাঁজ পড়ল। একবার চাইলো বন্ধুদের দিক, ফিরে শোধালো, তুমি? রাহাতের ঝটপটে উত্তর, আমি রাহাত। আঙুল উঠিয়ে দেখালো, ওই গলিতে থাকি। আচ্ছা, আপনি বুঝি এই এলাকার সেই নামকরা মাস্তান বিট্টু? কাল বাবার মুখে আপনার কত কথা শুনলাম, তারপর থেকে খুব দেখতে ইচ্ছে করছিল আপনাকে। আমার না ভিলেন ভীষণ পছন্দ জানেন, কিন্তু আপনার বর্ণনা শুনে ভেবেছিলাম আপনাকে দেখতে সিনেমার ভিলেনদের মতো হবে। পেট মোটা, কালো, বড় বড় দাড়ি, মোচ, কিন্তু আপনি তো একদম ঋত্বিক রোশনের মতো। গড়গড়ে ছটফটে ভঙ্গিতে বলে থামল রাহাত। দম ছাড়ল। মিরাজ ওরা ঠোঁট ফাঁকা করে চেয়ে ওর দিক। বাঘা বাঘা লোক যেখানে তীব্রকে দেখলে ভয় পায়, সেখানে 2 ফুটের বাচ্চার কথায় মাথা ঘুরছে ওদের। তীব্র হতভম্ব হয়েছিল। রাহাতের শেষ কথাটা হেসে ফেলল এবার। তামাটে ঠোঁট উঠে গেল উঁচুতে। তার লাইফে এমন ঘটনা বিরল। কোনো বাচ্চা আজ অবধি ধারে কাছে ঘেঁষেনি বলে হঠাৎই ভীষণ মনে ধরল রাহাতকে। নিজের পাশের খালি জায়গা দেখে বলল, বসো। রাহাত উচ্ছ্বাস সমেত বসলো এসে। কোন ক্লাসে পড়ো? 7-এ উঠেছি। আচ্ছা, আপনি ফাইটিং জানেন? এখন অবধি কয়জনকে মেরেছেন? তীব্র ছোট জবাব, গুনিনি। রাহাত কণ্ঠ সিংহে তুলল, তার মানে অনেক। এরপর কাউকে মারলে আমাকে দেখাবেন। তীব্র আশ্চর্য চোখে চাইল। তার জানা মতে বাচ্চা কাচ্চা মারামারি দেখলে ভয় পায়, পালায়। আর এই ছেলে ভুরু নাচালো সে। তোমার মারপিট পছন্দ? ভীষণ। আমি তো সারাক্ষণ ফ্রি ফায়ার খেলি, কিন্তু সরাসরি কাউকে মারতে পারি না। উল্টো আমার ক্লাসের ওরা আমাকে মারে। আমার পেটটা একটু বড় তো, তাই ভুঁড়ি ফাটিয়ে দেব বলে ভয় দেখায়। মিরাজ ফিক করে হেসে ফেলল। মুখ কালো করল রাহাত। সবেগে নির্ভীক আবদার ছুড়ল, আপনি আমাকে ফাইটিং শেখাবেন ভাইয়া? তীব্র হেসে উঠল, বলল, শিখে কি করবে?
আপনার মতো হব, সবাই ভয় পাবে। এবার সবগুলো সশব্দে হাসলো। আরমান বলল, ভাই এটা কে রে, আমাদের মতো হতে চাইছে? সাথে দাঁত কেলি হাসলো সে। তীব্র ঠোঁট দুটো ছড়িয়ে গেল দুই দিক। রাহাতের কোকড়া চুল এলোমেলো করে দিয়ে বলল, বড় হও শেখাবো। রাহাত খুশি হলো। পরের দফায় চিন্তিত গলায় বলল, কিন্তু ততদিনে যদি আব্বু ট্রান্সফার হয়ে যায়, আমরা তো এলাকা ছেড়ে চলে যাব, আপনাকে কোথায় পাবো তখন? মিরাজ দুষ্টুমি করে বলল, তাহলে এক কাজ করো, ছোট ভাই তোমার বোন থাকলে আমাদের কাউকে দুলাভাই বানিয়ে নাও, যে কোনো একজনকে বানালে বিট্টুকে পাবে। রাহাত মনোযোগী দৃষ্টিতে দেখলো ওকে। মিথিলার বিয়ে ঠিক হওয়ায় তার মান স্পটে এই মুহূর্তে ভাসল শুধু পুষ্পিতার অনন। অমন শুভ্র প্রতিমার মতো বোনের পাশে এদের ভেবেই কেমন কুঁচকে এলো চেহারা। সোজা সাপটা বলল, আমার আপু অনেক সুন্দর, তার সাথে আপনাদের মানাবে না। ওরা হে হে করে হাসছিল। কথাটায় দপ করে মুছে গেল তা। হৎ চেতনায় চাইল গোল গোল চোখে। রাহাত ঘাড় বাঁকায় তীব্র দিক, চোখে মুখে মুগ্ধতা নিয়ে বলে, কিন্তু আপনার সাথে মানাবে। বখাটের তীব্র হাসিটা এবার ঠোঁট ফুটে বেরিয়ে এলো বাইরে। গা দোলানো হাস্যবান মেলালো সনসন বাতাসে। প্রশ্ন করল, কি খাবে? করিমকে বলল, চিপস দাও ওকে। না না, আমি চিপস খাই না, চিপস তো বাচ্চারা খায়। মুশফিক আগ বাড়িয়ে বলল, তাহলে একটা বিড়ি খাও, এটা বড়দের খাবার। তীব্র তপ্ত চোখে চাইতেই মুখ ছোট করে বলল, সরি। রাহাত উঠে দাঁড়ালো, বলল, আমি কিছু খাবো না, যাই, ফিরতে দেরি হলে মা বকবে। আচ্ছা, আপনাকে কি এখানে এলেই পাবো? ঠিক আছে, আমি বিকেলে আসবো। রাহাত সানন্দে হাঁটা ধরল। তীব্রকে তার পছন্দ হয়েছে, কত ভালো লোক। বাবা যে কেন বাড়ি গিয়ে এসব বলছিলেন। ওর যাওয়া থেকে চোখ এনে মিরাজ হতবাক আওড়ালো। আজকালকার বাচ্চারা কি পাকারে ভাই, মুখের ওপর বলে দিল আমাদের ওর বোনের সাথে মানাবে না। সেইক্ষণে আড্ডায় এসে হাজির হলো নাহিদ। তার মুখবিবরে আমাবস্যা, চোখ দুটো ফোলা। হঠাৎ ওকে দেখে আলোচনা থামলো ওদের। নাহিদ এসে ধীর গতিতে পাশে বসলো তীব্রর। আরমান বলল, কি রে নাহিদ, তুই কি পর্দা নিয়েছিলি? ইদানিং ঠিকঠাক তোকে পাই না কেন? নাহিদ উত্তর দিল না, মাথা নুইয়ে বসে রইল। তীব্র ভুরু কুচকে শোধালো, কি হয়েছে? সে ভীষণ দুঃখ নিয়ে জানালো, মিথিলার বিয়ে ঠিক হয়েছে। তোর ওই গার্লফ্রেন্ড? হ্যাঁ। ও। তীব্রর নিরুৎসাহিতা দেখে হতাশ হয় নাহিদ। ব্যস্ত ওর হাঁটু আঁকড়ে বলে, বিট্টু, আমি ওকে খুব ভালোবাসি, ওর অন্য জায়গায় বিয়ে হলে মরে যাব রে। তীব্রর বিশেষ প্রতিক্রিয়া হলো না, না পরিবর্তন এলো চেহারায়। কাঠখোট্টা জবাব দিল, তাহলে বেঁচে আছিস কেন? আজকেই মর। নাহিদ আহত হয়ে বলল, ভালোবাসি ভাই, নিজের আংটি বেচে ওকে আইফোন কিনে দিয়েছিলাম আমি, আর সেই মেয়ে এখন ইঞ্জিনিয়ার পাত্র পেয়ে আমাকে ছেড়ে দিচ্ছে। মিরাজ খোঁচা মেরে বলল, ঠিক করেছে, তোর মতো বলদের সাথে থেকে কি করবে? নাহিদ ফুঁসে উঠল, বাজে কথা বলবি না মিরাজ। পরপর কণ্ঠ নামিয়ে তীব্রকে অনুরোধ করলো, কিছু একটা কর দোস্ত, ফোন কর ওকে। নাহিদ মুখশ্রী অন্ধকার করে জানালো, কিভাবে করব, সব জায়গা থেকে তো ব্লক করে দিয়েছে। নির্বোধ, অন্য ফোন নেই? মুশফিক স্থির ফোন এগিয়ে দিল, আমারটা থেকে দে। হাতে নিল নাহিদ, মিথিলার নাম্বার তুলে ডায়াল করলো। রিং হলো দুবার, রিসিভ হতেই ভেসে এলো আওয়াজ, হ্যালো, কে বলছেন? নাহিদ ধৈর্যহীন বলতে গেল, আমি নাহি। প্রতিমধ্যেই চেতে উঠল মিথিলা, তুমি আবার ফোন করেছো? এতটুকু লজ্জাও নেই তোমার? নাহিদের আবেদন, আমার কথাটা শোনো প্লিজ। চুপ, আর কখনো ফোন করবে না বলে দিলাম, ছ্যাঁচড়া কোথাকার। মুখের ওপর লাইন কাটল মিথিলা। দ্বিতীয়বারের মতো মন ভেঙে আসে নাহিদের। মান ভুলে আবার ডায়াল করতেই ব্যস্ত শোনালো। বুঝলো এই নাম্বারটা পৌঁছে গিয়েছে মিথিলার ব্ল্যাকলিস্টের আঙিনায়। নাহিদের আবেগপ্রবণ চোখ ভিজে উঠল, কঠোরে চিকচিক করলো অশ্রু। তীব্র বিরক্ত গলায় বলল, মেয়ে মানুষের মতো কানবি না তো? কি করব তাহলে? শুনলি তো ওর কথা, আজ আমি বেকার, তাই বলে ভবিষ্যতে কি কিছু করব না? ও আমায় ছেড়ে যেতে পারলো, এতদিনের সম্পর্ক একবার ভাবলও না। মিরাজ মন খারাপ করে বলল, মেয়েরা এমনই ভাই, ওদের অন্তর লোহায় গড়া।
তুই কাঁদিস না, তোকে একটা ভালো মেয়ে এনে দিব আমরা। নাহিদ হাতের তালু দিয়ে চোখ মুছল। মেয়ের অভাব হবে না জানি, কিন্তু মিথিলাকে ভালোবেসেছিলাম আমি। কি না করেছি ওর জন্য। রাত 2টা বাজে ওদের এলাকায় গিয়ে ওকে ফুচকা দিয়ে এসেছি। যখন যা বলেছে গোলামের মতো শুনেছি। আর আর সে আমাকে এখন চায় না। তীব্র প্রতাপী গলায় বলল, ও কি চায় সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে তুই কি চাস। নাহিদের ব্যগ্র আঁখি ভেজা কণ্ঠে বলল, আমি ওকে চাই বিট্টু। তীব্র তাকালো, দর্পযুক্ত কণ্ঠ, তাহলে ও তোর। চমকে চাইল নাহিদ। এই রকম চমক সবার চোখে। ও বিভ্রান্ত কণ্ঠে শোধালো, কি? কিভাবে? তীব্র হাসল, খুব সামান্য। তুরুর হাসিটা মেতে উঠল অধরপুটের কোনাকুনিতে। পঙ্কিল 2 অখিতে অন্যরকম ভাষা। চেহারায় পড়তে পড়তে খেলে গেল রহস্যের ফাঁক ফোকরহীন দুদর্মনীয় জাল।